অনেক স্মার্টফোনে আমরা দেখি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। প্রশ্ন হলো, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকা সত্ত্বেও কি আমাকে আলাদা করে কোনো গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হবে? প্রয়োজন আছে কি? আবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি একটা আনঅফিশিয়াল ডিভাইস কিনেন, পরবর্তীতে সেটাকে কি অফিসিয়াল করা যাবে? এই ধরনের অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে, যেগুলো গতকালকের ভিডিওতে আপনারা করছিলেন, যেগুলোতে বেশি সংখ্যক লাইক এসেছে। সেই প্রশ্নগুলোই নিয়েছি, এগুলোর উত্তর আজকের ভিডিওতে দিতে যাচ্ছি। প্রশ্ন উত্তর পর্ব বা আস্কসাম। সো আর দেরি করে লাভ নেই, চলুন একদম কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়া যাক এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। সুদীপ বিশ্বাস উনি লিখছেন, আমি ধরে নিলাম বাংলাদেশে OnePlus অ্যাসেম্বল করা হলো, এরপর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? এই কমেন্টের নিচে 251 জন লাইক করছেন, তার মানে আপনারা সবাই এই ব্যাপারে জানতে চান। গতকালকে টেক নিউজ আমি বলছিলাম বাংলাদেশে OnePlus অ্যাসেম্বল করা হবে, খুব শীঘ্রই তাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং এই কারণে এই প্রশ্ন চলে এসছে। দেখুন, বাংলাদেশে যদি OnePlus অ্যাসেম্বল শুরু করে সেক্ষেত্রে বড় সুবিধাটা কোথায় জানেন? বাংলাদেশের আরো কিছু সংখ্যক মানুষ কাজ করার সুযোগ পাবে ফ্যাক্টরিতে, এটা একটা বড় সুবিধা হিসেবে আমি ধরে নিচ্ছি। পরবর্তী সুবিধা যেটা হতে পারে, যদি কোনো একটা রেডিমেড ফোন বাংলাদেশে আনা হয়, মানে এই ফোনটা একদম রেডি বাংলাদেশে নিয়ে এসে কোনো কোম্পানি অফিসিয়ালভাবে সেল করতে চায়, তাহলে গভর্নমেন্টকে বিশাল বড় পরিমাণের ট্যাক্স বা রাজস্ব দিতে হয়। যখন কিনা বাংলাদেশে অ্যাসেম্বল করা হয় ওই সেম জিনিসটাই, তখন রাজস্বের পরিমাণ অনেকটাই কমে যায়। এটা বাংলাদেশের একটা পলিসি। তো সেই হিসাবে বলা যেতে পারে দাম কিছুটা কম হতে পারে অফিসিয়াল ডিভাইস হিসেবে, তখন আমরা আরেকটু কম দামে পেতে পারি, এমনটা আশা করাই যায়। এখন কোম্পানি কি করবে সেটা সময় বলে দেবে। আর আরেকটা বিষয় দাঁড়াতে পারে যে আসলে কোয়ালিটি কন্ট্রোল কতটুকু হচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশে অ্যাসেম্বল করা হলে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলো বাংলাদেশে এখনই অ্যাসেম্বল করবে। হয়তো যেগুলো একটু কম দামি স্মার্টফোন মিড রেঞ্জের মধ্যে যেগুলো থাকবে সেগুলো প্রথম ভাগেই অ্যাসেম্বল করা হবে এবং সেগুলো কোয়ালিটি আই হোপ মেনটেন করবে ঠিকঠাকভাবে। পরবর্তীতে আস্তে ধীরে হয়তো তারা ফ্ল্যাগশিপ লেভেলেও হাঁটতে পারে আর কি। এখন আসুক ফোন, দেখা যাক কি হয়। এবং যে সুবিধা আরেকটা আমরা পেতে পারি, অফিসিয়াল ওয়ারেন্টির বিষয়টা, এই জায়গাগুলোতে সুবিধা পেতে পারেন। সুমন ভাই লিখছেন, 20,000 টাকার মধ্যে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন ফোনটা নিলে ভালো হবে? মোটামুটি ক্যামেরা ভালো, গেমিং করা যায়। আচ্ছা, 20,000 টাকা প্রাইস পয়েন্টে রিসেন্টলি বেশ কিছু ডিভাইস বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়েছে যেগুলো অফিসিয়াল ছিল। গেমিং এর প্রসঙ্গে আসতে গেলে এখানে দুইটা ডিভাইসের কথা আমি বলতে পারি। একটা হতে পারে নুবিয়া, ওই যে নুবিয়া নিও 5G মনে হয় ওইটা। আর দ্বিতীয়ত হতে পারে রিসেন্টলি লঞ্চ হলো ইনফিনিক্স হট 40 প্রো, ওইটা একটা। ইনফিনিক্স নোট 30ও ছিল একটা। এই ডিভাইসগুলোতে মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে, আর নুবিয়াটায় ইউনিএসওসির একটা প্রসেসর রয়েছে, কি যেন মডেলটা মনে নেই, বাট ওটাও গেমিংয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন লং রানে গিয়ে এই ডিভাইসগুলো কেমন পারফরমেন্স করবে সেই ব্যাপারটা কিন্তু আমি এই মুহূর্তে বলে দিতে পারছি না। এটা তো আপনিও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি। এখনো ইনফিনিক্সের ইউআই এর উপরে ততটা ভরসা করা যায় না, আর নুবিয়া মাত্রই এসছে, সো এটা নিয়ে তো বলতেও পারছি না। বাট গেমিংয়ে এগুলো এই মুহূর্তে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে 20,000 টাকার মধ্যে। আর যদি আনঅফিসিয়াল যান তাহলে অনেক ডিভাইস আছে। আমি রিসেন্টলিও মনে হয় 20,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ভিডিও তৈরি করছিলাম যেখানে অনেকগুলো স্মার্টফোন আছে, ওই ভিডিও দেখে নিলে একটা আইডিয়া করতে পারেন। অথবা আপনারা যদি বলেন তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করতে পারি 20,000 টাকার আশেপাশে এই ব্র্যাকেটে আর কি, যেটার গেমিং এবং ক্যামেরা বোধ ভালো হবে এরকম খুঁজে। মানে অনেক আহামরি তো আর হয় না এই বাজেটে, যতটুকু ভালো হয় আমি তাহলে সেরকম কিছু কভার করার ট্রাই করব। মোজাম্মেল হক ভাই, আপনার বিয়ের অপেক্ষায় রইলাম, খুশির খবরটা কোন দিন দিবেন? এখানেও লাইক টেক আছে বেশ। আচ্ছা, বিয়ের খবরটা দেখা যাক, এবছরেই আমি ট্রাই করবো দেওয়ার জন্য। কি অবস্থা কি হয় নিশ্চয়ই জানতে পারবেন। সোহান ইসলাম, হুইচ ইজ বেটার মিউআই অর হাইপারওয়েস? সত্যি বলতে কি, মিউআইকে একটু পলিশ করে ওরা ছেড়ে দিয়েছে হাইপারওয়েস নামে। এখানে নতুনত্ব খুব বেশি কিছু নেই, হালকা পাতলা একটু চেঞ্জেস লক্ষ্য করবেন। একটু অ্যানিমেশনের বিষয় আছে, আইকনসের একটু চেঞ্জেস আছে, এর বাইরে খুব একটা হামরি তফাৎ পাবেন না। বাট যেহেতু এটা আরেকটু পলিশড ভার্সন, সব বলাই যায় মিউআই থেকে হাইপারওয়েস কিছুটা এগিয়ে আছে। কিন্তু ভাই দিন আর রাত আপনি তফাৎ পাবেন। আইকি মোটিভেশন ভাইয়া, আমার একটি প্রশ্ন, ফুল এইচডি প্লাস 60 হার্জ ভালো হবে নাকি এইচডি প্লাস 90 হার্জ ভালো হবে? আশা করি উত্তরটা দিবেন। আর সেটা আপনি হলে কোনটা নিতেন? আচ্ছা, আমি হলে সত্যি বলতে এখানে ফুল এইচডি প্লাস 60 হার্জই চয়েস করতাম। মানে আমার কাছে রেজুলেশনটা ম্যাটার করতে বেশি হাই রিফ্রেশের থেকেও। তবে একটা বিষয় আছে, কম দামি স্মার্টফোন, একদম কম দামি, লাইক 15,000 টাকার মতো যদি কেউ ফুল এইচডি প্লাস দেয়, 60 হার্জও দেয়, সেই সাথে প্রসেসরটা খুব বেশি ভালো না হয়, ওই ফোনগুলো কিন্তু একটু স্লো করে। আর ধরুন ওইখানে যদি ভালো প্রসেসর থাকতো মোটামুটি ক্যাপেবল, তাহলে আমি ফুল এইচডি প্লাসকে আবার সাজেশন দিতাম। এখন ঘুরে ফিরে ওটাই বলা যায়, ফুল এইচডি প্লাস 60 হার্জেই কিছুটা এগিয়ে থাকবে এইচডি প্লাস 90 হার্জের তুলনায়। সিয়াম ইসলাম ভাই, টেকনো ক্যামন 20 প্রো নাকি ইনফিনিক্স হট 40 প্রো ভালো হবে? এখানে স্টেবিলিটি বলুন বা সবকিছু মিলেই আমার কাছে আমি এগিয়ে রাখবো আর কি টেকনো ক্যামন 20 প্রোকে। ওইটার গেমিং পারফরমেন্সের পাশাপাশি আপনারা একটু ক্যামেরাতেও বেটার রেজাল্ট পাবেন যখন কিনা আপনি ইনফিনিক্স হট 40 প্রোর সাথে কম্পেয়ার করবেন। আশরাফুল, সাম ভাই গরম তো চলেই এলো, বিদ্যুৎ ভালো জ্বালা দেয়, তাই বলছিলাম কি কম দামে কয়েকটা ভালো পাওয়ার ব্যাংকের রিভিউ দিলে ভালো হতো। লাভ ফ্রম কিশোরগঞ্জ। ভাইয়া অবশ্যই পাওয়ার ব্যাংকের ভিডিও খুব শীঘ্রই আসবে, তবে আমার কাছে বেশ কিছু স্পন্সর বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক নিয়ে এসছে, দেখাচ্ছে কম দামেই,
কিন্তু ওগুলোর একটাও আমার পছন্দ হচ্ছে না এবং ও কারণে ওগুলো নিয়ে আমি আর ভিডিও টিডিও দিচ্ছিও না। তবে আমি নিজে সোর্সিং করার ট্রাই করছি, নিজে যদি কোনো জায়গায় ভালো একটু কম দামের মধ্যে ভালো পাওয়ার ব্যাংক খুঁজে পাই, কিনতে পারি, সেগুলো আপনাদেরকে সাজেশন দিব এবং আশা করছি এরকম ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন। অলরেডি আমি একটা কিনে ফেলছি, আরও দেখি দু একটা কেনা যায় কিনা, তাহলে সেগুলো ব্যবহার করে আপনাদের সামনে আমি ফুল রিভিউ নিয়ে আসবো। অদিত আরিয়ান ভাইয়া, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 আর ডায়মেনসিটি 1080 এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু রয়েছে, নাকি কোনো প্রকারের পার্থক্যই নেই? সাইড বাই সাইড যখন দেখবেন সত্যি বলতে দুইটার মাঝে কোনো তফাতেই নেই, দুইটা সেম জিনিস, জাস্ট নাম করে এসছে। তবে এখানে ডায়মেনসিটি 7050 7 মাস পরে এসছে, কিন্তু সেই হিসেবে বলতে পারেন এটা একটা লেটেস্ট প্রসেসর। আর অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে গেলে কিঞ্চিত, একদম কিঞ্চিত পরিমাণে এগিয়ে থাকে 7050। এর বাইরে আপনি কাগজে কলমে সবকিছু এক দেখবেন। ইব্রাহিম খান, স্যাম ভাই ফোনের রিভিউর সময় ফোনের ফ্ল্যাশ লাইট ও রেকর্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করলে ভালো হয়। রেকর্ড কোয়ালিটি বলতে ভাইয়া কি বুঝিয়েছেন, এটা নিয়ে আমি একটু কনফিউজড, আজকে আবার একটু ক্লিয়ার করে দিন। যদি বলেন যে ফোনের ফ্ল্যাশ লাইট অন রেখে ভিডিও রেকর্ড করলে কেমন আসে, হ্যাঁ তাহলে মনে বুঝে ফেলছি। ঠিক আছে, এখন থেকে ফ্ল্যাশ লাইটটা কেমন কি বা দুই একটা ফ্ল্যাশ লাইট দিয়ে তুলেও ছবি আমি দেখানোর ট্রাই করবো। এটা আসলে অনেকের জন্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও আবার অনেকে শুধু লাইট হিসেবে ব্যবহার করে। তারপরে আমরা এই বিষয়টা মাথায় রাখার ট্রাই করবো, যেগুলো কিনা মোটামুটি একটু মিড রেঞ্জ বাজেট থেকে উপরের দিকের ফোন। কি বলেন, লো বাজেট এগুলো ভালো হয় না ভাইয়া, বলে কোনো লাভ নেই। কিউট বয়, স্যাম ভাই আপনি কি এমন কোনো প্রসেসরের সন্ধান দিতে পারবেন যেটা দামে কম মানে ভালো, ফ্রি ফায়ার আর পাবজি গেমিং? আচ্ছা, দামে কম মানে ভালো এমনটা তো আসলে খুব একটা হয় না। তবে আপনি যদি ওই যে 20,000 টাকা প্রাইস ব্র্যাকেট ধরেন, এই মুহূর্তে ওইখানে স্ট্যান্ডার্ড প্রসেসর হিসেবে আমরা ধরে নিই মিডিয়াটেক হেলিও Z99K। সো ইয়া, এইটা মোটামুটি ওরকম জায়গায় স্ট্যান্ডার্ড। তবে আনঅফিশিয়াল নিতে গেলে এরকম প্রাইস পয়েন্টে আপনি স্ন্যাপড্রাগনের আর একটু বেটার প্রসেসরও পাবেন, একটু পুরাতন দিনের প্রসেসর, সেগুলো কিন্তু চলনসই, যেমন স্ন্যাপড্রাগন 750G এরকম মনে ছিল, 765, তারপর আরেকটু বাড়ালে 778G এইগুলো। সৌরভ ভাইয়া জানতে চেয়েছেন 7S Gen 2 নাকি ডায়মেনসিটি 1080 কোন প্রসেসরটা ভালো হবে 30K এর মধ্যে? 30K এর মধ্যে কি আপনি 7S Gen 2 পাচ্ছেন? যদি পেয়ে যান তাহলে বলবো চোখ বুঝে ওটাই নেন, মানে ডায়মেনসিটি 1080 এর তুলনায় 7S Gen 2 বেশ কিছুটা এগিয়ে আছে। এমডি ওবায়েদ ভাই লিখছেন, ভাই এখন আনঅফিশিয়াল ফোন কিনলে পরবর্তীতে তা অফিসিয়াল করা যাবে কি? এই প্রশ্নটা বিভিন্নভাবে বিভিন্নজন করেছেন, কিন্তু অর্থ একই দাঁড়ায়। এই মুহূর্তে যদি আপনি একটা আনঅফিশিয়াল ফোন কিনে ফেলেন, সেই ক্ষেত্রে যদি এমনটা আপনার ফোনে আসে, আপনার ফোনটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, মানে এরকম মেসেজ অনেকের কাছে আসছে যে আপনার ফোনটি নিবন্ধিত নয়, আপনার ফোনটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভরসা রাখতেই পারেন বা বুঝতেই পারেন আপনার ফোনটা পরবর্তীতে অটোমেটিক নিবন্ধিত হয়ে যাবে। তবে আপনি প্রশ্ন করছেন কি আনঅফিশিয়াল ফোন কিনে পরবর্তীতে সেটা অফিসিয়াল হয়ে যাবে কিনা? দেখুন, অফিসিয়াল আর আনঅফিসিয়ালের আগে তফাৎটা বুঝুন। অফিসিয়াল ডিভাইসটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে, বাংলাদেশে ফোন কোম্পানিগুলো অফিসিয়ালি সেল করছে, এটা অফিসিয়াল ডিভাইস। আর যেগুলো আনঅফিসিয়াল সেগুলোতে তো আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না, সেগুলো রেজিস্ট্রেশন হয়তো করার একটা সুযোগ পেতে পারেন, বাট ওই অফিসিয়াল ওয়ারেন্টি এই সমস্ত বিষয় কিন্তু পাবেন না। জাস্ট বাংলাদেশের গভর্নমেন্টের হাতে সেটা নিবন্ধিত করার একটা সুযোগ থাকতে পারে, ওই যে বললাম অটোমেটিক নিবন্ধিত হবে, সে বিষয়টা হতে পারে। ইটস রাতুল গেমিং, স্যাম ভাই এখন কি পোকো ফোনের কোনো মাদারবোর্ড ইস্যু আছে? রিসেন্ট টাইমে যে ফোনগুলো লঞ্চ হয়েছে পোকোর তরফ থেকে, সেগুলোতে এখন পর্যন্ত আমার মনে হয় ওরকম সমস্যা আমরা ফেস করিনি। যদি আপনারা কেউ ফেস করে থাকেন কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে অনেকেই হুঁশিয়ার হয়ে যাবে। আর আগেকার ফোনগুলো এখনও স্টিল অনেকটাই ডিয়ার হচ্ছে, যে মডেলগুলোতে আর কি সমস্যা ছিল। ফাহিম ভাই জানতে চেয়েছেন কম দামি ফোনে কেন ইসিম ব্যবহার করা হয় না, ইসিম থাকার সুবিধা অসুবিধা কি? খুবই সুন্দর প্রশ্ন, খুবই খুশি হয়েছে এমন প্রশ্ন পেয়ে। কম দামি ফোনে কেন ইসিম ব্যবহার করা হয় না? দেখুন, যে ফোনগুলোতে ইসিম ব্যবহার করা হয়, যেমন এই ফোনটাতে আছে, এই ফোনগুলোর মাঝে কিন্তু একটা চিপ দেওয়া আছে, মানে সিম কার্ড আপনি এখানে ঢুকাচ্ছেন না, বাট অলরেডি কোম্পানি থেকে কিন্তু একটা চিপ দিয়ে দিয়েছে তারা, পরবর্তীতে জাস্ট আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছেন, এরকম একটা বিষয় আর কি। এই জিনিসটা দিতে গেলে, এই চিপটা দিতে গেলে অবশ্যই কোম্পানিকে এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হচ্ছে। এটা দামি ফোনের ক্ষেত্রে সেটা দেওয়া কোনো বিষয় না, কারণ দাম তো আপনার পকেট থেকে আমার পকেট থেকে নিচ্ছেই। বাট এটা কম দামি ফোনে যখন কিনা অল্প একটু টাকাও বেড়ে যাবে, 500-1000 টাকা, সেইটা কিন্তু বড় রকমের হিট করে মার্কেটে। তো এই কারণেই কোম্পানিগুলো কম বাজেটে এখনো নিয়ে আসতে পারেনি। নিয়ে আনতে গেলে দেখা গেছে যে ফোনটার সমস্ত স্পেক আপনি দেখলেন, ওই স্পেক দিয়ে একটা কোম্পানি দিচ্ছে কিনা 22,000 টাকায়, ও শুধু ইসিম দিতে গিয়ে সেটার দাম হয়ে গেল 23,000 টাকা, কথার কথা। এখন আপনি ওই ইসিমের জন্য আরও 1,000 টাকা বাড়তে হয়তো খরচ করবেন না, এখনও মানুষজন হয়তো এই জন্য করবে না, এরকম বিষয় আছে। আর সুবিধা অসুবিধা, হ্যাঁ ইসিমে বেশ কিছু সুবিধা আছে। ফার্স্ট অফ অল, আপনাকে কোনো ফিজিক্যাল সিম ক্যারি করতেই হচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। ফিজিক্যাল সিম ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে, তো ওইটা হচ্ছে না। আপনি একটা চিপের মাঝে কয়েকটা সিম রাখতে পারছেন, ধরুন 2টা সিম আপনি রাখলেন, আপনি যখন খুশি তখন একটা থেকে একটা সুইচ করতে পারছেন উইদাউট সিম খোলাখুলির ঝামেলা না করেই, রাইট? তো এটাও একটা বাড়তি সুবিধা। আর ই সিম যুক্ত ফোনগুলোতে ওয়াটার রেটিংটা আরও বেটারভাবে দেওয়া পসিবল হয়। যদি চায় একটা ফোনে টোটালি কোনো ফিজিক্যাল সিম দেবে না, জাস্ট ই সিমই থাকবে, সেক্ষেত্রে কিন্তু সিম কার্ড স্লটের প্রয়োজনই নেই, এরকম আর কি। আর অসুবিধা হলো, ধরুন আপনি এই ফোনটাতে ই সিম ব্যবহার করছেন, হঠাৎ করে এই ফোনটা নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু তখন চাইলেই অন্য ফোনে ই সিম সুইচ করতে পারছেন না। অন্য ফোনটাতে তো ই সিম সাপোর্টেড নাও হতে পারে, বাট ফিজিক্যাল সিম তো ঠিকই সাপোর্ট করতো। আবার এই ফোনটার চার্জ শেষ হয়ে যাচ্ছে,
হয়েও গেছে। এবার আপনি চাইলে সিম কার্ড স্লট থেকে সিমটা বের করে অন্য কারোর ফোনে সিম কার্ডটা চাইলেই ঢোকাতে পারছেন না। এমন সময় বা এমন প্রয়োজন আমাদের অনেক সময় পড়তেই পারে। জাহাঙ্গীর আলম ভাই লিখছেন, গরিলা গ্লাস 5 দেওয়া ডিসপ্লেতে কি আলাদা করে গ্লাস প্রোটেক্টর লাগানোর দরকার আছে? গরিলা গ্লাস 5 দেওয়া ডিসপ্লেতেও আলাদা করে প্রোটেক্টর লাগানোর প্রয়োজন আছে। সে আপনি গ্লাস না লাগান, অন্তত একটা পলি লাগানোর প্রয়োজন আছে। বিশ্বাস করেন, আমাদের এখানে রিভিউ ইউনিট তো প্রচুর পরিমাণে আসে, যেগুলোতে দেখা যায় যে মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, বিশেষ করে গুগলের ফোন, ওরা যে কোন কচুর প্রোটেক্টর দেয় ওরাই জানে। ওরা এক একবার বলে যে অমুক প্রোটেকশন তমুক প্রোটেকশন, বাট প্রতিবার আমার কাছে যখন রিভিউ ইউনিট আসে ওগুলোর উপরে কোনো পলিটরি থাকে না। জাস্ট ওই রিভিউ ইউনিট আমরা ব্যবহার করতে করতেই দেখি বড় রকমের স্ক্র্যাচ পড়ে যায়। এখন পর্যন্ত আমাদের সাথে 3টে ডিভাইসে এমনটা হয়েছে গত 3 বছরে, কিন্তু অন্যান্য ডিভাইসগুলোতেও দেখা যায় হালকা পাতলা স্ক্র্যাচ চলে আসে। মাইক্রো স্ক্র্যাচ পড়বেই ভাই, যতই গ্লাস থাকুক, সেটা হয়তো শক্ত কিন্তু স্ক্র্যাচ পড়বেই, এটা আপনি শিওর থাকেন। তাই হালকা পাতলা কিছু একটা ব্যবহার করলে ভালো। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের কমেন্ট এবং প্রশ্ন, যাই বলেন না কেন সেগুলোর উত্তর। অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি কমেন্ট সেকশনে গিয়ে মানে দিয়ে টাইপ করে দিয়ে দিয়েছি, আর যেগুলো নিলাম তো আপনারা পেলে নেই। আগামী রবিবার নিশ্চয়ই এভাবে আমাদের আবারও দেখা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে। প্রতি রবিবার আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব থাকে এবং আগের দিনের ভিডিওতে, শনিবারের ভিডিওতে আমরা বলি আপনাদের প্রশ্ন করতে। তো আই হোপ নেক্সট রবিবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।